ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন, এই মন্তব্য করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এখনও আশাবাদী চীন। এদিকে ভারতীয় হাইকমিশনার জানান, জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করতে আগ্রহী দিল্লি। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কোনো হস্তক্ষেপ চায় না চীন, এই কথার মাধ্যমে কি বার্তা এলো আসলে বাংলাদেশের জন্য? ডক্টর ফরিদুল আলম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে একটু জানতে চাই যে ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কোনো জি বলছি যে ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কোনো হস্তক্ষেপ চায় না চীন, এই যে এই বার্তা, এই কথার মাধ্যমে আসলে বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা দেয়া হলো বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের জন্য বার্তাটি খুবই স্পষ্ট, কেননা আপনি জানেন এই কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত তিনি একটি কথা বলেছেন চীনকে ইঙ্গিত করে, এবং সেই কথার যে বিষয়বস্তু ছিল তিনি বলেছেন যে দক্ষিণ এশিয়ায় চীনের যে প্রভাবটি আছে, এই প্রভাবের বিশেষ করে সামরিক প্রভাব, সেই সামরিক প্রভাবের ফাঁদে পা দেওয়া দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর জন্য ঠিক হবে না। এরকম একটি অবস্থায় বাংলাদেশে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন রাষ্ট্রদূত আজ সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি খুব স্পষ্ট করে বললেন যে চায়না যে ধরনের সম্পর্কগুলো মেনটেন করে বাইলেটারাল রিলেশন গুলো, সেগুলো হচ্ছে শুধুমাত্র ন্যাশনাল ইন্টারেস্টে। তারা কখনো আপনার দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে অপর কোনো দেশের সাথে, অন্য কোনো দেশের বা তৃতীয় কোনো পক্ষের বিষয়ে কখনো তারা হস্তক্ষেপ করে না, এবং তাদের পলিসি হচ্ছে নন ইন্টারফিয়ারেন্স। তারা সবসময় ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করার জন্যই কাজ করে, এবং এই বিষয়টি হচ্ছে অনেকটাই আমাদের নতুন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরে যে বক্তব্য দিয়েছেন সভরেন ইকুয়ালিটি, অর্থাৎ চায়না এই বিষয়টিকে সম্মান প্রদর্শন করে, এবং সম্মান প্রদর্শন করেই বাংলাদেশের সাথে যে সম্পর্কটি আছে সেই সম্পর্কের ধারাবাহিকতাটা তারা রক্ষা করতে চায়। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে চীন বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটি বর্তমানে আছে, আজকে 50 বছর অতিক্রান্ত হয়ে 51 বছরে পা দিল, এই সম্পর্কের ভিত্তি তৈরি করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি তার এই বক্তব্যে প্রত্যাশা করেছেন যে তারই পুত্র বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত যেহেতু আছেন, তারই সময়ে তার পিতার দেখানো পথ ধরে তিনি চীনের সাথে সেই সম্পর্কটি যেটি আছে সেই সম্পর্ককে আরো ভালো করবেন, এবং এখানে তৃতীয় কোনো হস্তক্ষেপকে তিনি প্রশ্রয় না দিয়ে বরং চীন এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়গুলোকেই গুরুত্ব দেবেন, এটি তিনি বোঝানোর চেষ্টা। জি, ডক্টর ফরিদুল আলম, আরেকটি বিষয় জানতে চাই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, আপনার কি মনে হয়? এটি একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে যখন কোনো দেশের সম্পর্ক থাকে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা কিন্তু চায়নার পলিসির সাথে কিছুটা ডিফারেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি না বললেও এক ধরনের পরোক্ষ প্রভাব কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক যখন তারা মেনটেন করে সেসব দেশগুলোর উপরে এক ধরনের পরোক্ষ প্রভাব তারা রাখে, যে কোন দেশের সাথে সম্পর্ক কেমন হবে না হবে ইত্যাদি বিষয়। এবং আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র একটা হেজিমনিক পাওয়ার, এখন বর্তমান বিশ্বে আনচ্যালেঞ্জড, এই সব কিছু মিলে, এবং আমাদের মতো দেশগুলোকে অবভিয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নানা কারণেই ডিপেন্ড করতে হয়। সুতরাং এই প্রভাবের দিকটি যেমন আছে, তেমনি এই প্রভাব থেকে বের হওয়ার সুযোগও কিন্তু আমাদের রয়েছে। এটির জন্য দরকার হচ্ছে ফরেন পলিসিতে ডাইনামিজমটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি ডাইনামিজমের কথা শুনে সূত্র ধরেই যদি বলতে চাই, ভারত এবং ভারতের সম্পর্কে যদি আসি, চীন এবং যুক্তরাষ্ট্রের বাইরে ভারতও কিন্তু বলেছে যে তারা সম্পর্ক জোরদারে আগ্রহী। সেক্ষেত্রে কোথায় কোথায় সংকট রয়েছে বলে আপনি মনে করেন? কারণ ভারত তো একরকম কথা বলে, কাজে অন্যরকম এখন পর্যন্ত দেখা গেছে বিগত কয়েকদিনে। ভারতের দিক থেকে একটি আকুতি ছিল, বিশেষ করে 24 সালের 5ই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যে ভাটা পড়েছিল,
ভারতের সরকারের পক্ষ থেকে একটি আগ্রহের জায়গা ছিল বাংলাদেশে কবে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কোন ধরনের সরকার অধিষ্ঠিত হবে, এবং ভারতের দিক থেকে আমরা যথেষ্ট আগ্রহের জায়গাটি এখন দেখতে পাচ্ছি এবং ভারত মনে করছে যে বর্তমানে যে সরকারটি বাংলাদেশের দায়িত্ব পালন করছে সেই সরকারের সাথে বাংলাদেশের সম্পর্কটি অনেকটাই উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং এইখানে আমি মনে করি যে এই যে আপনার কথা সূত্রতে যেটি আমি আগেও বলার চেষ্টা করি, ডায়নামিজমের যে বিষয়টি, এখন বাংলাদেশের জন্য একটি বাস্তবতা হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী। বাংলাদেশের 3/4 ভারত দ্বারা আমরা বেষ্টিত। অন্যদিকে চায়না হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে বাইলেটারাল আপনার ট্রেডিং পার্টনার। চায়নার সাথে আমাদের $28 বিলিয়ন বাণিজ্য রয়েছে। ভারতের সাথেও আমাদের 16 থেকে 18 বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। ভারত থেকে আমরা আমদানি করি $16 বিলিয়ন, রপ্তানি করি $1.5 বিলিয়ন। সুতরাং এই যে বিষয়গুলো আছে, এখন চায়নার বাণিজ্য যেটি আছে এটি হুট করে আমরা ভারতের দিকে ডাইভার্ট করতে পারবো না। একই রকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের সাথে বাণিজ্য ঘাটতিতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে $8 বিলিয়ন বাণিজ্য রয়েছে তার মধ্যে আমরা $6 বিলিয়ন রপ্তানি করি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করি $2 বিলিয়ন। সুতরাং এই যে আর্থিক দিকগুলো কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিবেচনায় নিয়ে নিঃসন্দেহে আপনার কাছে একটি সংক্ষেপে জানতে চাই যে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে যে সংকট রয়েছে বাংলাদেশে, সেই সংকট সমাধানে আসলে কতটা আশাবাদী আপনি, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ রোহিঙ্গা সংকটটি দীর্ঘ সময় ধরে চলমান সংকট। 90-এর দশক থেকে সংকটটি যখন চলে আসছিল সেটি 2017 সালে ইনফ্লাক্সের পরে এটি আরো বেড়েছে, এবং এটি ধারণা করা হয়ে থাকে যে মিয়ানমারের উপরে চাইনিজ গভর্নমেন্টের একটি বড় ধরনের ইনফ্লুয়েন্স রয়েছে। এখন বিগত সরকার বা সরকার যে একটি ইন্টারিম গভর্নমেন্ট যে দুটি সরকার ছিল তারা এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখতে পারেনি। এখন আমরা ধারণা করতে পারি যেহেতু বিএনপি অনেকটাই প্রো চাইনিজ পলিসি শুরু থেকে মেনটেন করে আসে, বিএনপি নীতি নির্ধারকের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টি একটি ভালো রিলেশন রয়েছে। সুতরাং এটিকে যদি রাজনৈতিক ভাবে সংকটটি সমাধানের জন্য চাইনিজ গভর্নমেন্টের সাথে এক ধরনের নেগোসিয়েশন শুরু করা যায়, আমি মনে করি যে ভারতের চাইতে এখানে চীন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে এই সংকট থেকে উত্তরণের পথ খোঁজার জন্য। জি, ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।